নিজের পরিচয়টা দিতে যে এত খারাপ লাগে মানুষের, এটা মানে নিজের মুখে বুঝাই বলতে পারবো না। আমার কিন্তু নামটাও আমি চেঞ্জ করে স্কুলে ভর্তি হয়েছিলাম। আমার নাম ছিল দীপু বাসফোর। বাসফোর টাইটেলটা শুনলেই মানে ওই বৈষম্যের শিকার হইতাম, যার কারণে আমার নামটাও চেঞ্জ করে তারপর আমি স্কুলে ভর্তি হয়েছি। আমার নাম দিছি দীপু সরকার। ওই ভোটার আইডি কার্ডেও আমার কিন্তু দীপু সরকার। মানে খুবই খারাপ লাগতো। আমি একসাথে চা খাবো, একসাথে বিস্কুট খাবো, নুডলস খাবো, এরকম মানে বন্ধু বান্ধবরা অনেক বার্থডে অনুষ্ঠান হয়, আমি মনে করেন যাইতে পারি না, এরকম ধরনের মানে বৈষম্য শিকার হইতে অনেক খারাপ লাগতো। আমার বাবাকে এই 1992 সনে একটা নিয়োগ হয়। ওই নিয়োগে মানে আমার বাবাকে রাখার জন্য মানে একটা সাহস পরীক্ষা দেওয়া হয়, ইন্টারভিউ প্রক্রিয়া। যে ছিল 2 দিন হয়ে গেছিল, যে 2 দিন হওয়ার পরে এই দাফন কাফন করাইতে হইব, এরকম একটা মানে বলার পরে চাকরির জন্য আমার বাবা বলে আমি এটা পারবো। একাই পার্টিতে পেঁচায়া ওই সব মহাশাসনে নিয়ে যায়, যে হিন্দু নিয়ে গিয়ে ওইখানে মনে করেন যে সৎ কাজ শেষ করে আর কি উনি নিজে। তারপর থেকে উনি মানে এই কাজে নিয়োজিত হয়ে যায় আর কি। যে আমার বুঝে হওয়ার পর থেকে আমি বাবারে অনেক মানে এইভাবে নিয়ে যেতে দেখছি। আমি আমার জীবনে প্রথম মানে লাশের উপর ছুরি ধরি এই 2009 সালে। ওটা হইলে গিয়া কেন্দুয়ার একটা 46টা কুবের ছিল। পরে আমি মানে প্যাকেটটা খুলতেই দেখি যে এরকম ভয়াবহ অবস্থা। ভয়াবহ অবস্থা বলতে যে এই লাশের বুকের উপর মানে লাশ ক্ষত আছেই, সমস্ত শরীরে আছে, আবার এখানে একটা দা বড়, এরকম বড় একটা দা মানে দিয়ে ওইখানে আটকায় রাখছে। ওই দা সহ নিয়ে আইছে লাশ। পরে তো কষ্ট মষ্ট করে ওই মানে কাজটা সম্পূর্ণ করলাম। স্যারও হেল্প করছিল, উনি ছিল নীলোৎপল স্যার। নেত্রকোনা জেলাতে বছরে 300, 350, কোনো সময় 250, 270 এরকম আসে আর কি। সুরতাল প্রতিবেদন আছে, সুরতাল প্রতিবেদন মোতাবেক আমরা কার্যক্রম শুরু করি আর কি। আর ওই মোতাবেকই কাজ শেষ হয়। এটা সবাই পারবো না এই গন্ধ সহ্য করতে। আমরা যে গন্ধটা সহ্য করে কাজ করি, পচা যায়, পুক চলে, এইরকম কাজও করা লাগে। গন্ধ যদি লাগে তাহলে তো এই কাজ করা যাবে না। গন্ধ সহ্য করেই আমার এই কাজ করতে হয়। খাওয়া দাওয়া তো এই কাজ করার পরে আগে বাইরে স্নান করি, ফ্রেশ হই, তারপরে মানে ঘরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া। প্রথম তো একটু খারাপ লাগছেই। একবারের জায়গায় 4বার হাত ধুয়ে তারপরে ভাত খাইছি। গন্ধে দুর্গন্ধ যা পেটের ভিতরে একটা ইয়া করে গ্যাস। পোকা তো ওই যে পচা লাশ গুলাতে পোকা হয়ে যায়, হয়ে গেলে ওইটা সরায় পরে পানি দিয়ে ধুয়ে তারপরে আমরা কাজ করি। এইগুলো তো অনেক মানে জঘন্য কাজ, তারপরেও করা লাগে ভাই। আমার বাবা 1992 সনে হাসপাতালে একটা সার্কুলার হয়। ওই সার্কুলারে আমার বাবা রুম পোস্টে নিয়োজিত হন আর কি। তখন থেকে আমার বাবার জীবন পাড়িটা এখানে 2021 সালে 14 আগস্ট ওনার জীবন পাড়িটা শেষ হয়। মাঝখানে আমার বাবার সাথে একজন সহকারী ছিল, উনিও এই আনতে গিয়ে নদীতে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন আর কি। তারপরে 2010 সাল থেকে আমি মানে আমার বাবার সাথে সহকারী হিসেবে 2021 সাল পর্যন্ত ছিলাম। উনি মারা যাওয়ার পরে যে হাসপাতাল থেকে আমাকে একটা চিঠি মূলে পরবর্তী নির্দেশনা পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব এরকম একটা চিঠি দেয়। চিঠি মূলে আমি এখন পর্যন্ত মানে কর্মরত আছি আর কি। মনে করেন যে একটা হিন্দু মরে গেছে বা মুসলিম, যেই ধর্ম যার যার থাকুক, কিন্তু একজন লোক বিপদে পড়লে ওইটা সবাই আগে এগিয়ে যায়, তখন কিন্তু টাকা পয়সার চিন্তাটা করে না। আর ওই মানবিক গুণগুলো আমার বাবার মধ্যে ছিল আর কি। সাহসী কাজ করার জন্য সবাই চিন্তা অনেক মানে মানতো, অনেক ভালোবাসতো আমার বাবাকে। আমার বাবা এইখানে 29 বছর কাজ করে তারপরে চাকরি দিন অবস্থায় মারা গেছে। তারপর থেকে আমি মানে কাজ করি আর বাবার জায়গাটা আমি ধরছি। আগে তো মানে কাগজ কলমের অত ইয়া ছিল না। উনি কিন্তু মানে 5ম শ্রেণী পাস হিসাবে ঢুকছিল, তখন কিন্তু শিক্ষাগত যোগ্যতাও তেমন লাগতো না, প্র্যাকটিক্যালি কাজ হইতো আর কি। এই কাজ তো আসলে সবাই করে না, সাহসেরও তো ব্যাপার স্যাপার আছে। বেওয়ারিশের সাথে তো কেউ থাকে না। পুলিশে অনেক সময় এই যে দেখা গেছে ফালায়াত হয়ে যায়, ওই কাজ তো করাই লাগবে। যে হস্তান্তরে সই দেয় বাবা, সই দেওয়ার পরে ওই লাশ নিজের দায়িত্ব নিয়ে পরে উনি নিজেই দাফন। টাকা পয়সা তো বেওয়ারিশ তো লোকজন থাকে না যে টাকা পয়সা দিব, তো দিব কে? প্রশাসনের কাছ থেকেও তো জোরাজোর করে করতে পারে না। আমি আসছি 2009 সালে মানে জেএসসি পরীক্ষা দিই। দেওয়ার পরে আমার মানে পরীক্ষার রেজাল্ট বের হয়, তখন আমি মনে করলাম যে একটু বাবার সাথে সহযোগিতা করি। দেখলাম যে শারীরিকভাবেও অনেকটা দুর্বল হয়ে গেছে। মানে আমার ভালো লাগতো, বাবা কাজ করতো, বাবাকে সবাই বলতো যে দিলীপ তুমি অনেক ভালো কাজ করছো, হ্যান করছো, তেন করছো। তারপরও আমার বাবা দিতে চাইছিল না, আমি জোর করে মানে কাজগুলা উনার হাত থেকে নেওয়ার পরে সেলাই টেলাই করা শুরু করলাম। 2009 সাল থেকেই মানে মোটামুটি আমি বাবার সাথে এই কাজে লিপ্ত হয়ে গেলাম। এই কাজটা ছাড়া তো আমাদের কোনো আর ওয়ে নাই বলতে এই আমরা অন্য কাজ করতে পারি না আর কি, করতে দেয়ও না। এই আগে তো অনেক ছিল, ভেদাভেদ ছিল, বৈষম্য ছিল, এখন নাই, কিন্তু আগে কিন্তু অনেক বৈষম্য ছিল। পরে এই ধীরে ধীরে আমরা এই যে এইটার বিরুদ্ধে দাঁড়ানোর পরে এখন মানে মোটামুটি সব ঠিকের দিক দিয়ে আছে।